দেখ, তুই আমার একদম কাছে আসার চেষ্টা করবি না। তুই যদি এখন আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু এটা দিয়ে তোর পেট ফুটো করে দেব। তুই বললেই হলো, আজকে তোকে আমি ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করেছি, অর্থাৎ তুই এখন আমার বউ। সো আমি তোর কাছে যাব না তো কে যাবে? হ্যাঁ, দেখ, তুই একদম বাড়াবাড়ি করবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। তুই মানলে মানলি, না মানলে নেই, এতে আমার কিছু যায় আসে না। আমি তো তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, ব্যাস। আমার কথা শুনে মেয়েটা অসহায়ের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর, তুই যদি এখন আমার উপরে জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পেরে উঠতে পারবো না। কিন্তু মনে রাখিস, তোর এই কাজের জন্য আমি তোকে সারা জীবনেও ক্ষমা করব না। তুই সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি, ছিচ্ছক শয়তান। এই দেখ, তোর মতো পেতনির ওপরে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তোর এই অযথা ছাগলের মতো বকবকানি বন্ধ কর। এই, তুই আমার কি বললি? তোর সাহস তো কম না, তুই আবার আমায় পেতনি বলছিস? তো কি, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, অযথা মামা আর আব্বু মিলে আমাকে তোর ঘরে ঝুলিয়ে দিল। ইস, আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেল। দেখ সোহান, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। আমায় রাগাবি না বলছি। তুই রাগলে আমার কি? হ্যাঁ, আমার কি? যেটা সত্য আমি সেটাই বলেছি। তাই না? দেখ, এবার আমি তোর কি অবস্থা করি। আউফ, আম্মু গেলাম। রাক্ষসী, ছাড় বলছি আমার হাত। দেখ এবার কেমন লাগে। আর বলবি আমায় পেতনি? দিলাম না বসিয়ে। তুই তো আসলেই একটা পেতনি, তা না হলে এভাবে আমার হাতে কামড় বসিয়ে দিতে পারিস? ইস, হাতটার কি অবস্থাই না করেছিস। তোকে কি বাসায় মামা ভালো করে মাংস খাওয়ায়নি, নাকি এখন আমার মাংস খাওয়ার জন্য তোকে পাঠিয়েছে? কোনটা? একদম অযথা পেঁচাল পারবি না। আগে বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছে? বেটা, আমার বিয়ে ভাঙার এত সুন্দর প্ল্যানটা মাটি করে দিলি। মানে? মানে টানে পড়ে, আগে এটা বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছিল? বিয়ের কথা শুনে শ্বশুর করে চলে এলি, হ্যাঁ? দেখ, তুইও অযথা ফাউল কথা বলবি না। আমার মোটেও তোকে বিয়ে করার ইচ্ছে ছিল না। মামা ও আব্বু এসে আমায় এমনভাবে ধরলো যে আর না করতে পারলাম না। তাছাড়া তুই তুই নিজেও জানিস আমি আব্বুকে কতখানি ভয় করি। তাই বলে বিয়েতে রাজি হয়ে যাবি? জানিস আমি কত কষ্টে আমার বিয়েটা ভাঙছিলাম, শুধুমাত্র এখন বিয়ে করব না বলে। পাত্রপক্ষ আসবে না বলে আমি খুশিতে তখন মনে মনে নাচছিলাম, আর সেই সময় তুই এসে আমার সবকিছু শেষ করে দিলি। তোর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ, শুধু তোরই লাইফটা শেষ হয়েছে তাই না? আমারটা শেষ হয়নি। তোর আবার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, কি ক্ষতি হয়েছে? সব তো আমার গেছে। আমার কত স্বপ্ন ছিল দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব, জীবনে বড় কিছু একটা হব, কিন্তু সেই সব স্বপ্নগুলো তুই মাটি করে দিলি। ওকে এভাবে কাঁদতে দেখে আমার কিছুটা খারাপ লাগতে শুরু করলো। আর এইভাবে কাঁদার কি আছে, আজব। কাঁদবো না তো কি করব? হ্যাঁ, আমার সব কিছু শেষ করে দিয়ে এখন বলছে কেন কাঁদছি। আচ্ছা ঠিক আছে, তুই কান্না বন্ধ কর। আমি তোর দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব, কিন্তু প্লিজ তারপরেও এই কাকের মতো করে কাকা বন্ধ কর। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমার এতে কিছু শর্ত আছে। যদি তুই সেগুলো মানতে পারিস তাহলেই আমি তোকে বাইরে গিয়ে পড়ার ব্যবস্থা করতে পারবো। তোর আবার কিসের শর্ত? হ্যাঁ বল শুনি। প্রথম কথা হলো, তুই যতদিন না পড়তে বাইরে যাচ্ছিস ততদিন বাসায় সবার সামনে একজন ভালো স্ত্রীর মতো থাকবি। আমরা ভেতরে ভেতরে যাই করি না কেন, বাইরে আম্মু আব্বু যেন কিছু বুঝতে না পারে। যদি তুই সব মানিস তাহলে আমি সব ব্যবস্থা করব। আমার কথা শুনে মেয়েটা কিছুক্ষণ কি যেন একটা ভাবলো। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু তোকে কথা দিতে হবে তুই আমায় বাইরে পড়তে পাঠাবি। এতে বাসায় কাকে মানাতে লাগবে না লাগবে সেটা তুই জানিস, কিন্তু আমাকে তোর দেশের বাইরে পড়তে পাঠাতে হবেই। হুম, ঠিক আছে, এবার বিছানা থেকে সর, আমি ঘুমাবো। বিছানা থেকে সর মানে? তুই কি এখন এই বিছানায় ঘুমাবি নাকি? তো আবার বলতে, না, তুই বিছানায় ঘুমাবি না। তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আজব, আমি কি করে বলবো? আমি এত কিছু বুঝতে চাই না। আমার ঘুম পাচ্ছে, তাই আমি শুয়ে পড়লাম। এখন তুই কোথায় ঘুমাবি, ঘুমা। না, তুই এখানে ঘুমাবি না, আমি এখানে ঘুমাবো। তুই গিয়ে সোফায় ঘুমা। হাউ ফানি, বলে যাস না, এটা আমার বাসা ও এটা আমার রুম।
সো আমার রুমে আমি বিছানায় ঘুমাবো। এখন তুই যদি চাস তাহলে আমার সাথে তুই এই বিছানায় ঘুমাইতে পারিস, আর না হলে সোফায় গিয়ে ঘুমা। দেখ, আমি তোর সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না। কি হলো, কথা বলছিস না কেন? রিয়া আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো। এদিকে আমিও আর কিছু না ভেবে ভালোভাবে শুয়ে পড়লাম। ও আপনাদের তো আমাদের পরিচয়টাই দেওয়া হলো না। আমি সোহান, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনা শেষ 6 মাস হলো। বর্তমানে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আব্বু অবশ্য ওনার নিজের কোম্পানিটাই সামলাতে বলেছিল, কিন্তু আমি তা শুনিনি। আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আছে। আর এতক্ষণ ধরে যে মেয়ের সাথে ঝগড়া করলাম ওর নাম রিয়া, মাইশা ইসলাম রিয়া। আমার বড় মামার মেয়ে সে, আমার থেকে 1 অথবা 1.5 বছরের ছোট। বর্তমানে অনার্স 2য় বর্ষের ছাত্রী। সেও বাবা মায়ের একমাত্র সন্তান। বড্ড বদমেজাজি মেয়ে সে। আর সেই মেয়েটাকে আজকে বাবা মাই মিলে আমার গলায় ঝুলিয়ে দিল। সেটা বললে অবশ্য ভুল হবে, আসলে ব্যাপারটা তেমন না। আমার বড় মামা রিয়ার বিয়ে ঠিক করেছিল অন্য একটা ছেলের সাথে। সেই সুবাদে গেলাম মামার বিয়ে খাওয়ার জন্য। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষমেশ বরের বাড়ির কিছু লোক এসে জানালো যে বর নাকি আর এই বিয়ে করবে না। বরের নাকি পাত্রী পছন্দ হয়নি, তাই বর নাকি পালিয়েছে। এই খবর শোনার পর বাড়ির সবাই অস্থির হয়ে গেল। বাড়িতে তখন লোকজন দিয়ে ভর্তি। বিয়েটা না হলে আমার মামার মান সম্মান থাকবে না। তবে আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বিয়ে বাড়িতে নিজের ইচ্ছে মতো বিয়েতে আসা ময়দা সুন্দরীকে দেখতে লাগলাম। হঠাৎ এক সময় আব্বু আমাকে ডেকে পাঠালো। আমি গেলাম তাদের কাছে। কিরে, কোথায় ছিল এতক্ষণ ধরে? জি আব্বু, এই তো সামনেই ছিলাম। তা তুই কিছু শুনেছিস? রিয়ার বিয়েটা তো হচ্ছে না। বিয়ের বরকে নাকি এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। জি শুনেছি, কথাটা শুনে খারাপ লাগছিল। মনে মনে তো খুশি। বুঝুক এবার ফাজিল মেয়েটা। কেমন খারাপ লাগছিল তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। শোন, তোকে একটা কথা বলি, চুপচাপ কথাগুলো এখন শুনবি। জি। নে, এগুলো পড়ে আয়। কি আছে এর ভেতর? এর ভিতরে একটা পাঞ্জাবি আছে। এখন যা, চুপচাপ গিয়ে এটা পড়ে আয়। তারপর আর কি, চুপচাপ গিয়ে পাঞ্জাবিটা পরে আসলাম। চল এবার কোথায়? বিয়ের মঞ্চে। তুই এখন তোর মামার মেয়ে রিয়াকে বিয়ে করবি। মানে রিয়াকে আমি বিয়ে করব? দেখ বাবা, তুই ছাড়া এখন আর আমাদের কোনো রাস্তা নেই। তুই যদি এখন আমার মেয়েকে বিয়ে না করিস, তাহলে আমরা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। তাই প্লিজ আমার মেয়েকে বিয়ে করে নে বাবা, প্লিজ। কিন্তু মামা। আর কোনো কিন্তু নয়। তোর মামা যেটা বললো চুপচাপ তাই কর। এর বেশি আর একটা কথাও বলবি না। কিন্তু আব্বু। আবার কথা বলিস? চুপ থাকতে বললাম না? জি। তারপর আর কি, আব্বুর ভয়ে আর মামার অনুরোধে আমার রিয়াকে বিয়ে করতে হলো। আর পরে কি হলো তা তো আপনারা নিজের চোখে দেখলেন। কি পাজি মেয়ে, আমার জীবনে প্রথম বাসরাতে শেখা দিয়ে দিল। এই কি ব্যাপার, তুই আবার বিছানায় কেন উঠছিস? বেশি কথা না বলে ওদিকে চেপে ঘুমা। মানে কি? ওই দিকে কেন চাপবো? হ্যাঁ, কারণ আমি বিছানায় ঘুমাবো, আমার সোফায় ঘুম আসছে না। আমি বিছানায় ছাড়া ঘুমাতে পারি না। এখন বেশি কথা না বলে চুপচাপ ওইদিকে চাপ। হালকা চেপে গিয়ে তারপর দিয়ে বিছানায় আমার পাশে এসে শুয়ে পড়লো, কিন্তু মাঝখানে দিল একটা কোলবালিশ। এই শোন, আমাদের মাঝখানে এই কোলবালিশটা দিলাম, ভুলেও এটা পার করার চেষ্টা করবি না। আর যদি এটা পার করে আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করিস, তাহলে বুঝতে পারবি আমি কি চিজ। দেশে কি মেয়ের অকাল পড়েছে নাকি? পুরো পৃথিবীতে যদি আর কোনো মেয়ে বেঁচে না থাকে, তবুও তোর মতো পেতনির দিকে কোনো দিন তাকাবো না। দেখ, আমাকে যদি তুই একবার পেতনি বলছিস না, তাহলে তোকে এই খাট থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিব। আর আমি মনে হয় চুপচাপ বসে থাকবো, খাট থেকে তুলে মাটিতে এমন আছাড় মারবো যে নেক্সট টাইম আর দাঁড়াতে পারবি না। আবে হাট শালা, চুপ কর। শালি তুই চুপ কর। হাট বেটা, ছিচকা বান্দর। হ্যাট বেটি, কালো শাকচুন্নি। কি, তুই আমাকে শাকচুন্নি বললি? আর বলতে রিয়ার কিছু না বলে রাগেও গজগজ করতে করতে অপর পাশে মুখ করে ঘুমিয়ে পড়লো। তাই আমিও আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো দরজা ধাক্কানির শব্দে ঘুম ভাঙলো। এই দেখ তো, দরজায় কে যেন ডাকাডাকি করছে। হুম হুম আরে দেখ না। হুম উফ, আজ তো পেইন তুই একটা।
তারপর রিয়া নিজে রাগ করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে আমার বড় ছোট ভাবিরা এসেছে। কি ব্যাপার, তোমাদের দরজা খুলতে এত দেরি হলো কেন? কোনো দরকারি কাজে ব্যস্ত ছিলে নাকি? মানে? মানে আমরা কি তোমাদের এই সময় ডাকতে এসে ডিস্টার্ব করে ফেললাম? যা ভাবি, তুমিও না। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা বুঝে গেছি। চলো এবার আমাদের সাথে। কথায় কোথায় আবার? বাহিরে? নাকি এখন বরের সাথে আরো কিছুক্ষণ শুয়ে থাকার ইচ্ছা আছে? ভাবি, হয়েছে। আর এই আমার ছোট জামাই, আপনিও এবার উঠুন, অনেক হয়েছে শুয়ে থাকা। মানে আমি কেন উঠতে যাব? তোমরা রিয়াকে ডাকতে এসেছো, ওকে নিয়ে যাও না। ওকে তো নিয়ে যাবই, কিন্তু তুমিও এখন বিছানা থেকে উঠো। আমরা এখন রিয়াকে তৈরি করব, ও শাড়ি বদলাবো। তো বদলাও, আমি কি না করেছি নাকি? তাই বলে কি তোমার সামনে ওর কাপড় চেঞ্জ করাবো? আমি কি সেটা বলেছি? তাহলে রুম থেকে বের হচ্ছ না কেন? তুমি রুম থেকে বের না হলে আমরা ওকে তৈরি করব কি করে? তারপর আর কি, চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। বাসায়ও এখন অনেক লোকজন। কি রে, ঘুম থেকে কখন উঠলি? এই তো কিছুক্ষণ আগে। ও, তো রিয়া বৌমা কই? ওকে দেখছি না যে। ও ভাবিদের সাথেই আছে। হুম। আচ্ছা আম্মু, বাসায় এখন এত লোকজন কেন? কেন আবার? আজকে তোদের বউ ভাত না, তাই লোকজন তো থাকবেই। ও, এখন এখানে দাঁড়িয়ে না থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির লোকেদের সাথে হাত বোলা। আর কি, হালকা কিছু খেয়ে বাড়ির লোকদের সাথে হাত বোলাতে লাগলাম। সন্ধ্যা হতে হতে বাসায় অনেক মানুষজন চলে এলো। আম্মু আব্বু এক এক করে সবার সাথে আমারও রিয়ার পরিচয় করিয়ে দিল। একসময় রিয়ার আব্বু আম্মু অর্থাৎ আমার মামা মামি চলে এলেন। তারা এলে সবাই একসাথে রাতে ডিনার করলাম। এরপর চলে গেলাম নিজের রুমে ঘুমাতে। ঠিক সেই সময় আব্বুর ডাক। কিরে, কই যাস? এই তো আব্বু, নিজের রুমে যাই ঘুমাতে। ঘুমোতে যাচ্ছিস মানে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছিস না তোর মামা মামি তোদের নিতে এসছে, আর তুই তাদের সাথে না গিয়ে চুপচাপ ঘুমোতে চলে যাচ্ছিস? তাছাড়া আর কি করব? কি করবি মানে? চুপচাপ তাদের সাথে রিয়াকে নিয়ে যা। জি। তারপর আর কি, আব্বুর ধমক খেয়ে সাথে সাথে মামা মামির সাথে চলে এলাম। সাথে রিয়াও আছে। মামার বাসায় এসে পড়লাম বিপাকে। যদিও আগে অনেকবার এসেছি, কিন্তু এখন কেন জানি এখানে আসতে অনেক লজ্জা লাগছে। তারপর পড়লাম আবার আরেক প্যারায়। আগে ছিলাম এই বাড়ির ভাগ্নে, কিন্তু এখন হলাম এই বাসার জামাই। তাই রাতে অনেক মানুষজন নতুন জামাইকে দেখতে আসলো। আমার তো একসময় পুরো অসহ্য লেগে যাচ্ছিল, কিন্তু তারপরে অনেক কষ্ট করে সহ্য করে গেলাম। সবাই চলে গেলে তারপর গেলাম ঘুমাতে। এখানে আবার আরেক প্যারা। রুমে এসে দেখি রিয়া বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলেই বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়লাম। আরে কি ব্যাপার, তুই বিছানায় কেন ঘুমাচ্ছিস? তো কোথায় ঘুমাবো? সেটা আমি কি করে বলবো আজব? তোর ব্যাপার তুই জানিস, কিন্তু তুই বিছানায় ঘুমাতে পারবি না। আমি আর কিছু না বলে চুপচাপ উঠে আবার দরজার কাছে চলে গেলাম। এই কি ব্যাপার, এখন আবার কই যাস? বাইরে, মামার কাছে। কেন, আব্বুর কাছে কেন যাচ্ছিস? তুই তো বললি তোর এখানে নাকি আমার ঘুমানো যাবে না, তাই মামার কাছে যাচ্ছি। তাকে গিয়ে জিজ্ঞাসা করবো যে আমি আসলে এখন কোথায় ঘুমাবো। আমার কথা শুনে রিয়া তিরিং করে বিছানা থেকে লাফিয়ে উঠল। তারপর বলল, এই তোর মাথা খারাপ নাকি? তুই এখন এত রাতে আব্বুর কাছে যাবি? আর এখন আব্বুর কাছে গেলে তো তিনি আমাদের সবকিছু বুঝে যাবেন। তো আমি এখন কি করব? কি করব মানে? তোর যাওয়ার দরকার নেই, তুই গিয়ে বরং সোফায় ঘুমা। সরি, আমার দ্বারা সম্ভব না। আমি সবাই ঘুমাতে পারি না। সেটা তুই হয়তো কালকে রাতেই বুঝতে পারছিস। সেটা হয় আমি বিছানায় ঘুমাবো, না হয় বাইরে গেলাম। আমার কথা শুনে রিয়া কিছুটা রেগে গেল। সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, যা কালকের মতো বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়। আর কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। এদিকে রিয়াও আমি শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই বিছানায় শুয়ে পড়লো। এরকম করে আরও 2 দিন থাকতে হলো রিয়াদের বাসায়। তারপর আজকে বাসায় ফিরলাম। এদিকে কোম্পানি থেকে বারবার ফোন আসছে যে কয়দিন ছুটি নিয়েছিলাম সব শেষ। অফিসে নাকি অনেক কাজের চাপ এখন, তাই যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় যেতে হবে। সেজন্য আজকে রাতেই যাব ঠিক করলাম। সব কিছু গুছিয়েও রেখেছি। আম্মু, আজকে রাতে আমি ঢাকায় ফিরছি। কেন রে এত তাড়াতাড়ি? আরো কিছুদিন থেকে যা। না আম্মু,
আমাকে আজকে রাতেই ঢাকায় যেতে হবে। অফিস থেকে বারবার ফোন আসছে। তাই বলে আজকেই? আজকেই। তা কয়টা টিকিট কেটেছিস? রাত 10টায়। বৌমাকে সঙ্গে নিয়ে যাবি? রিয়া এখন আবার আমার সাথে গিয়ে কি করবে? ও বরং তার চেয়ে এখানে তোমাদের সাথে থাকুক, এখানে থেকে তোমাদের দেখাশোনা করুক। যেটা বলছিস সেটা কর, এর বেশি আর একটা কথাও বলবি না। বৌমা এখানে একা থেকে কি করবে? ওকে তোর সাথে নিয়ে যা। তাছাড়া তুই তো ওখানে একাই থাকিস, সব কিছু তো তোর নিজের একাই করতে লাগে, তাই না? কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়। তোর বাবা যা বলেছে একদম ঠিক বলেছে। তুই রিয়াকেই তোর সাথে নিয়ে যা। ওর সাথে থাকলে তোর খেয়াল রাখতে পারবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু একবার রিয়াকেও তো জিজ্ঞেস করে দেখো ওর যাওয়ার ইচ্ছা আছে কিনা। ওর আবার যাওয়ার মত থাকবে না কেন? কি রে, তুই কি সোহানের সাথে যাবি না? আম্মু, তোমাদের যা ঠিক মনে হয় তাই করো, আমার এতে অমতের কি আছে? তাহলে আর কি, সব তো হয়েই গেল। রিয়াকেও তুই সাথে নিয়ে যাচ্ছিস। তাহলে তুমি তোমার কাপড় চেঞ্জ করে তোমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নাও, আজকে রাত 9টায় বের হব। আমি আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলাম। তারপর রিয়ার জন্য আরেকটা বাসের টিকিট কেটে আনলাম, কেননা অযথা রাতের বেলা কে টিকিট কাটার জন্য দৌড়াদৌড়ি করবে। টিকিট কাটার পর বাসায় ফিরলাম একদম রাতের বেলা। যাওয়ার সময় হয়ে আসলো, আম্মু আব্বুর সাথে দেখা করে রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম সোজা বাস টার্মিনালে। রিয়ার সিটও আমার বসার সিট পাশাপাশি নিয়েছিলাম, ফলে রিয়াকে আমার পাশে বসতে হলো। এই কি ব্যাপার, তুই জানলার পাশে কেন বসছিস? কেন মানে? আমার সিট আমি বসবো না? তাছাড়া আমি যখনই বাসে যাতায়াত করি না কেন জানালার পাশে বসি। বললেই হলো, তুই কি মেয়ে মানুষ নাকি? জানালার পাশে তো মেয়েরা বসে। ওঠ এখান থেকে, আমি জানালার পাশে বসবো। না, আমি আমার সিট ছাড়ছি না। তুই চাইলে তোর সিটে বস অথবা অন্য কোথাও যা। দেখ, বাসে আমি জানালার পাশে না বসলে আমার প্রচন্ড বমি পায়। পরে যদি তোর উপরে বমি করে বসি তখন কিন্তু আমার দোষ দিতে পারবি না। তাই বলছি জানালার পাশে আমাকে বসতে দে। বমি কেন? তুই যদি অন্য কিছু করার কথাও বলিস তারপরে আমি এখান থেকে সরছি না। তার মানে তুই এখান থেকে উঠবি না, তাই তো? আবার বলতে হয়? ওকে ঠিক আছে, দেখ তাহলে আমি এখন কি করি। হ্যাঁ, তোর যা ইচ্ছা কর। রিয়া আর কিছু না বলে চুপচাপ নিজের ফোনটা বের করলো। তারপর, এই কি ব্যাপার, এখন আবার কাকে ফোন করছিস? কাকে আবার? আব্বুকে। ও তো মামাকে ফোন করবি? কি বলবি? প্রথম কথা, ফোনটা আমার আব্বুকে না তোর আব্বুকে করছি। তারপরের কথা হলো, ফোন করে বলবো তুই আমার সাথে এখন রাস্তার মাঝে অনেক খারাপ ব্যবহার করছিস, শুধুমাত্র তোর সাথে এসেছি বলে। রিয়ার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি মেয়েটা? আমি আবার এসব কখন করলাম? এই কি সব পাগলির মতো কথা বলছিস তুই? আমি আবার এসব কখন করলাম? তুই যা বলছিস সব মিথ্যা কথা। সেটা তো আমি আর তুই জানি, বাসার লোকজন তো আর জানে না। তুই যদি এখন আমার জানলার পাশে বসতে না দিস তাহলে আমি এক্ষুনি তোর বাসায় ফোন করব। এখন বল কি করবি? আর কি করার, ফান্দে তো পড়েই গেছি, তাই চুপচাপ জানালার পাশের সিট থেকে উঠে পড়লাম। তারপর রিয়াকে সেখানে বসতে দিলাম। আহা, সিটটাতে বসার সময় ডাইনির কি হাসি! মনে হচ্ছিল এক্ষুনি এক ঘষিতে ওর মুখটা বাঁকা করে দেই, কিন্তু আপাতত মনের ইচ্ছাটা মনেই চেপে রাখলাম। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো বাসের ড্রাইভারের ডাকে। চক্ষু খুলে তাকিয়ে দেখি গাজীপুরে চলে এসেছি। যখনই সিট থেকে উঠতে যাব তখনই টের পেলাম রিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হয় অনেক আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু আমার তো তর সইছে না ওকে এভাবে ঘুমাতে দেখে। হঠাৎ একটা আইডিয়া মাথায় চলে এলো। চুপচাপ নিজেকে রিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর হাতটা আস্তে করে ওর গালের কাছে নিয়ে গিয়ে মনের সুখে দিলাম বসিয়ে, ঠাস করে একটা। এদিকে আমার হাতে এমন আদর খেয়ে রিয়া ভয়ে হুড়মুড় করে চক্ষু খুলল। তারপর নিজের গালে হাত দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আরে কি ব্যাপার, আর কতক্ষণ ঘুমাবি? বাস তো পৌঁছে গেছে, চল এবার বাস থেকে নামবি। বাস পৌঁছে গেছে সেটা আমিও জানি, তোকে বলতে হবে না। জানলেই ভালো, চল এবার নামি। নামছি। আচ্ছা, তার আগে একটা কথা বলতো, তুই কি আরেকটু আগে আমায় কিছু করেছিস? আজব, আমি আবার তোকে কি করতে যাব? কেন, তোকে কি কেউ কিছু করেছে নাকি? আমাকে আবার খেয়ে কি করবে? এমনিতেই বললাম চল। চল।
রিয়া আর কিছু না বলে চুপচাপ আমার সাথে চলতে থাকলো। বাস থেকে নেমে সোজা যেই বাসার ভাড়ায় থাকি সেখানে চলে এলাম। আসলে ওটাকে ঠিক বাসা বলে না, দুটো রুম পাশাপাশি কোনো রকমে থাকা যায় আর কি। এ কি, তুই আমায় এখানে কেন নিয়ে এলি? তো কোথায় নিয়ে যাব? আমি এখানেই থাকি। এখানে থাকি মানে? এই ছোট্ট বাসায় আমি থাকবো নাকি? আমি এখানে থাকতে পারবো না। দেখ, আমি আগে একজন একা থাকতাম, তাই এই ছোট বাসা নিয়েছিলাম। তাই বলে আমি এখানে থাকবো নাকি? আপাতত কিছুদিন এখানেই থাকতে হবে, তারপর সময় করে নতুন একটা বাসা ভাড়া করব। ততদিন একটু কষ্ট করে মানিয়ে নে। হুম, কিন্তু তাড়াতাড়ি বাসা চেঞ্জ করার চেষ্টা করবে। আমি আর কিছু না বলে বাসার ভেতরে ঢুকে গেলাম। তারপর আগে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে রিয়া ততক্ষণে রুমে ঢুকে গেল। হঠাৎ আউ হু হু হু। আজব, কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? এটা কি? কেন আমার রুম? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? এটা যে একটা রুম সেটা আমিও জানি, কিন্তু রুমের এমন অবস্থা কেন? আর রুমের মধ্যে এসব কি পড়ে আছে? আমি ওর কথা শোনার সাথে সাথে রুমটার দিকে হালকাভাবে তাকিয়ে দেখলাম। আসলে রুমটা অনেক অগোছালো, তার উপর আমি ব্যাচেলার মানুষ। হঠাৎ লক্ষ্য করলাম টেবিলে আমার কিছু পার্সোনাল জিনিস পড়ে আছে, যেটা সেখানে থাকার কথা না। দৌড়ে গিয়ে সেটা সরিয়ে রাখলাম। আসলে আগেও একা থাকতাম তো, তার উপর এখানে আমার তেমন কেউ আসা যাওয়া করে না, তাই রুমের অতটা যত্নও নিতে পারিনি। তাই বলে রুমটা এইভাবে রাখবি? ইস, কি অবস্থা করেছে রুমটার। আসলে তোরা সব ছেলেরাই এক, পরিষ্কার পরিচ্ছন্নতা কি সেটা তোরা বুঝিসই না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই কিন্তু আমার রুচি নিয়ে কথা বলছিস। যেটা সত্য সেটাই বলেছি, এত বাড়াবাড়ির কিছু নেই। ও তাই না? ঠিক আছে, তোর ইচ্ছা হলে এখানে থাক, আর তা না হলে রাস্তা মাপ। রাস্তা মাফ মানে? আমি এখন কোথায় যাব? তাছাড়া তাহলে আমায় এখানে তোর সাথে নিয়ে আসলি কেন? সেটা তোর ব্যাপার। আর যদি এখানে থাকতে চাস, চুপচাপ যেভাবে থাকা যায় ঠিক সেভাবেই থাকবি। হুম, আমি ওকে কিছু বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। বাসায় যেহেতু এখন রান্না করতে পারবো না, তাই হোটেল থেকে দুইজনের জন্য হালকা কিছু খাবার কিনে আনলাম। তারপর বাসায় ফিরলাম প্রায় আধা ঘন্টা পরে। কিন্তু এ কি, এটা কি আমার বাসা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না, কিছু একটা করতে হবে। রিয়া, এইসবের মানে কি? কেন? দেখতেই তো পাচ্ছিস তোর কাপড় চোপড়। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো রুমের বাইরে কেন? কারণ আমি এখন রুমটা পরিষ্কার করলাম। রুমের কি জঘন্য অবস্থা করে রেখেছিলি। ওই রুমে কি মানুষ থাকা যায় নাকি? তাই আগে রুমটা পরিষ্কার করলাম। তা তোর তো রুম পরিষ্কার করা শেষ, তাহলে আমার কাপড়গুলো বাইরে কেন রেখে দিয়েছিস? ওগুলো ভেতরে রাখতে পারলি না? আচ্ছা থাক, আমি নিজে রাখছি। এই বলে শুধু কাপড়গুলো রুমে নিয়ে যাব। আরে আরে, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আবার রুমে নিয়ে যাচ্ছি? না, তুই এইগুলো আমার রুমে ঢুকাবি না। আমি এই মাত্র কষ্ট করে রুমটা পরিষ্কার করলাম। তো তো আবার কি? আমি আমার রুমে তোর নোংরা কাপড় রাখতে দেব না। তুই বললেই হলো? তাছাড়া রুমটা আমার, তাই আমার রুমে আমি যা খুশি তাই রাখবো। এটা কারো কিছু বলার নেই। জি, না বলার মতো আছে। আমি বলছি তুই এই রুমে ঘুমাতে। তোর কিছু রাখা তো দূরের কথা, তুই তা কোথায় থাকবো শুনি? সেটা তোর ব্যাপার, আমি কি করে বলবো? ও হ্যাঁ, এই তো পাশের রুমটা খালি আছে, ওটাতে ঘুমাতে পারিস। শুধু একটু পরিষ্কার করে নিতে হবে। রিয়ার কথা শুনে মাথায় আগুন উঠে গেল। বলে কি মেয়েটা, আমার বাসা আমার রুম, আমাকে বলে কিনা অন্য রুমে থাকতে? রাগে তো আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। আমাকে কি তোর গোলাম পেয়েছিস নাকি? তুই হুকুম করবি আর আমি তো চুপচাপ শুনে যাব। যদি তা ভেবে থাকিস তাহলে বলবো তুই ভুল ভেবেছিস। আমি আমার রুম ছাড়ছি না, চাইলে তুই পাশের রুমে গিয়ে ঘুমা। না, আমি এই রুম ছাড়ছি না। তুই যদি এখন আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি বাসায় ফোন করে তোর নামে আব্বুর কাছে মিথ্যা নালিশ করব। তখন বুঝবি কত ধানে কত চাল। সো চুপচাপ ওই রুমে চলে যা। কি আর বলবো, ডাইনিটা একদম জায়গা মতো হাত দিয়েছে। চুপচাপ ওর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই রুমে যেতে হবে। কিন্তু ওই রুমের যা অবস্থা, সেখানে থাকতে পারবো তো? এদিকে এড়িয়ে আর কিছু না বলে ঠাস করে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। কি পাজি মেয়ে রে বাবা। অনেক কষ্টে কোনো রকমের রুমটা পরিষ্কার করার মতো করে থাকার মতো করলাম। কিছুক্ষণ পর
এই আমার খিদে পেয়েছে, বাসায় কিছু রান্না করা নেই। আর কি বলিস, আসে না, ওই যে দেখ ফ্রিজে কাঁচা মাংস আসে, যা ওগুলো গিয়ে খেয়ে নে। মানে কি বলতে চাচ্ছিস তুই? এটা আবার কি ধরনের কথা? আমি কি কাঁচা মাংস খাবো নাকি? তাহলে আর কিছু করার নেই, বাসায় এখন কোনো কিছু রান্না করা নেই। না, আমার খিদে পেয়েছে, আমার জন্য খাওয়ার ব্যবস্থা কর। আসছে রে আমার বিয়ে করা মহারানী, আমাকে হুকুম করতে আসছে। যা, আমি পারবো না। ওকে ঠিক আছে, যা, আমার তোর সাহায্যের দরকার নেই। ধন্যবাদ। যাক, বাঁচা গেল বাবা। বুঝুক এখন খেতে লাগলে কেমন লাগে। যদিও বা তখন ওর জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ইচ্ছা করি আর খাবারটা দিলাম না। আমি আর বাইরে না থেকে রুমে চলে গেলাম। তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম ওগুলো সব বাইর করলাম খাওয়ার জন্য। শুধু খাওয়া শুরু করব, ঠিক সেই সময় আবার কে যেন দরজা ঠকঠক করা শুরু করলো। তাই খাওয়া বাদ দিয়ে দরজা খুলতে গেলাম। কি ব্যাপার, তুই আবার এমন ডাকাডাকি শুরু করছিস কেন? না, আমার একটু তোর দরকার ছিল। আমার মনে হয় তোর রুমে কিছু রেখে গেছি। আজব, আমার রুমে আবার কি থাকবে তোর? না, আমার কিছু জিনিস আছে তোর রুমে, সব আমি দেখব। রুমে ঢুকে গেল। আরে কি ব্যাপার, তুই আবার আমার রুমে কেন ঢুকছিস? আমি বলছি তো তোর কোনো জিনিস আমার রুমে নেই। আমার কথা না শুনে তারপর রিয়া জোর করে আমার রুমে ঢুকে গেল। তারপর পুরো রুমটা ঘুরে ঘুরে কি যেন দেখলো। না, মনে হয় জিনিসটা বাসাতেই রেখে চলে এসেছি, এখানেও নেই। আমি তো বললামই আমার রুমে তোর কোনো জিনিস নেই, তারপরে তুই শুনছিস না। বের হ আমার রুম থেকে। হয়েছে হয়েছে, এখন রাগ দেখাতে হবে না। আমারও কোনো ইচ্ছে নেই এই রুমে ঢুকার। থাক তুই তোর এই নোংরা রুম নিয়ে। তো যা না। এরপর রিয়া আমাকে আর কিছু না বলেই রুম থেকে বের হয়ে গেল। আমিও সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সাথে সাথে আবার দরজা ঠক ঠক। আবার কি? না মানে তোকে একটা কথা বলতে আসলাম। বল, কি বলবি? বেশি কিছু না, আমি বলতে আসলাম এটাই যে তোর রুম থেকে এই ছোট্ট খাবারের প্যাকেটের জিনিসটা আমি নিয়ে এসেছি। ভালো, এবার দূর হবে এখান থেকে। যেটা তোর ইচ্ছা। আর হ্যাঁ, খাবারগুলো দেখে শুনে খাস। দিলাম দরজা বন্ধ করে। তারপর আবার বিছানায় গেলাম খাবারের প্যাকেটগুলো বের করতে। কিন্তু একই, খাবারের প্যাকেট ছিল 2টা, কিন্তু এখন একটা। তার মানে শিওর আমার রুমে খাবারের প্যাকেটটা নিতে এসেছিল। কি বাজে মেয়ে রে বাবা। যাক, প্যাকেটটা ওর জন্য নিয়ে এসেছিলাম, ওর ভাগের জিনিসও নিয়ে গেছে। আমি আর কিছু না ভেবেই নিজের জন্য আনা খাবারের প্যাকেটটা খুললাম। খুলে শুধু মুখে দিয়েছি। ইস কি ঝাল! খাবারে এত ঝাল কী করে এলো? হঠাৎ মনে পড়লো রিয়ের বলা কথাটা। তার মানে এই কাজটা ওই পেতনিটাই করেছে। আজকে আর ওকে ছাড়ছি না। এই চুন্নি, দরজা খোল, দরজা খোল বলছি। এখন দরজা খুলতে পারবো না, আমি এখন খেতে বসেছি। খাওয়ার সময় আমাকে বিরক্ত করবি না তো, যা এখান থেকে। তোর খাবার আমি গোষ্ঠী কেলেই বের করছে তোর খাওয়া। লজ্জা করে না এভাবে অন্যের খাবার চুরি করে খেতে? শালি চুন্নি মেয়ে কোথাকার। দেখ, উল্টো পাল্টা কথা বলবি না। আমি আমার আনা খাবার খাচ্ছি, আমি তোর মতো না পেটু শালা। চুন্নির মায়ের বড় গলা। একে তো চুরি করেছিস, তার উপর আবার আমার খাবারেও গুঁড়ামরিচ মিশিয়ে দিয়েছিস। মিশিয়ে দিয়ে বেশ করেছি। বেটা রাক্ষস, একা একা 2 জনের খাবার গিলতে গিয়েছিলি। এদিকে আমার তখন খিদেতে পেট জ্বলে যাচ্ছিল, আর উনি আরাম করে খাবেন, এর জন্যই দিলাম স্বাদ মিটিয়ে। যা এখন খা, ভালো করে খা। তুই শুধু একবার রুম থেকে বের হ, তোকে একবার শুধু বাগে পেয়ে নেই, তারপর দেখবি তোর কি অবস্থা করি। আবে যা, তুই আমার কিছুই করতে পারবি না। মদনের দৌড় নিজের রুম পর্যন্তই। সেটা সময় হলেই বুঝতে পারবি। দেখা যাবে। দেখা যাবে। চলে এলাম নিজের রুমে। রাগে তো আমার শরীর জ্বলে যাচ্ছে। কেন যে একে এখানে আনতে গেলাম, অযথা একটা বড় আস্ত মাপের বিপদ আব্বু আম্মু আমার ঘাড়ে চাপিয়ে দিল। ইস, কেন যে বিয়েটা করতে গেলাম। যত তাড়াতাড়ি সম্ভব একে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে, নইলে আমার জীবনটা তেজপাতা করে ছেড়ে দেবে। সকালে ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, অফিসে যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। নিজের জন্য ও রিয়ার জন্য হালকা কিছু ব্রেকফাস্ট তৈরি করলাম। এদিকে আমি ওঠার কিছুক্ষণ পর রিয়াও ঘুম থেকে জেগে উঠলো। এই শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরতে রাত হবে। তো আমাকে কেন বলছিস? তুই অফিসে যাবি না কোথায় যাবি সেটা তোর নিজস্ব ব্যাপার, এতে আমাকে বলার কি আছে? না বলে যাওয়া উচিত মনে করলাম না, তাই বললাম। আচ্ছা চলি। ও হ্যাঁ, টেবিলে প্লেটে
ব্রেকফাস্ট রাখা আছে। হুম। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর সোজা অফিসে। এই কিছুদিন অফিসে আমার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। সব কিছু আগে বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে নিলাম। কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। কি শাকিল সাহেব, বাসায় যাবেন না? যাবো কিছুক্ষণ পর। আগে কাজগুলো শেষ করে নিই। আরে বাকি কাজগুলো কালকে করিয়েন। চলেন এখন বাসায় যাই। জি চলেন। তারপর অফিস থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। কয়েকবার বেল চাপার পর দরজা খুললো। কি ব্যাপার, এতবার বেল কেন চাপছিস? কেন মানে? বাসায় ঢুকবো না আমি, আর দরজা খুলতে এত দেরি হলো কেন? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে তোর জন্য সারাক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো? তোর কাছে বাসার একটা চাবি ছিল না, ওটা দিয়ে খুলতে পারছিলি না? আর কিছু না বলে বাসার ভেতরে গিয়ে ঢুকে গেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে পেটে লেগেছে অনেক খিদে। বাইরে এসে রিয়া খাবার টেবিলে খাওয়া শুরু করে দিয়েছে, গরুর মাংসের সাথে আরও কি যেন। আমি কিছু না বলেই খাবার টেবিলে বসে পড়লাম। শুধু খাবার বাটিতে হাত দেব। এই কি ব্যাপার, তুই এগুলোতে হাত দিচ্ছিস কেন? কেন মানে? আমার খিদে লাগেনি, খাবো সেই জন্যই নিচ্ছি। না, তুই এগুলোতে হাত দিবি না, এগুলো আমি রান্না করছি। তো তো আবার কি? তোর খিদে লাগলে নিচে রান্না করে খা, আমার রান্না করা খাবারে হাত দিবি না। আজব, এখন আমি রান্না করব নাকি? তাছাড়া খাবার তো এখন অনেকগুলো আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। বললেই হলো। খাবারের মুলুক পেয়েছিস নাকি? আমি এগুলো ফ্রিজে রেখে দেবো কালকে খাবার জন্য। তুই খেতে চাইলে নিজে রান্না করে খা, খবরদার আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। হয়েছে, আর বলতে হবে না। আমিও আমার নিজের রান্না নিজে করতে পারবো। আমারও তোর হাতের রান্না করা খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই। রাগ দেখিয়ে টেবিল থেকে উঠে এলাম। এরপর সোজা কিচেনে। যেহেতু আগে একাই থাকতাম তাই রান্নাও নিজেই করতাম, কিন্তু এখন কেন যেন এই রাতের বেলা রান্না করার কোনো ইচ্ছে করছে না। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত যদি ওর রান্না করা খাবারগুলো খেতাম? কোনো রকমে নিজের জন্য হালকা পাতলা রান্না করলাম। তারপর সেগুলো খেয়ে দিয়ে দিলাম ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা তৈরি করে পেটনিটার জন্য নাস্তা তৈরি করলাম। তারপর আবার অফিস। রাতে তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। ফেরার সময় বাজার থেকে রান্না করার জন্য কিছু বাজার করলাম। তারপর বাসায় এসে আগে রান্না করার জন্য রান্নাঘরে দৌড়। ও হ্যাঁ, আজকে আর বাসায় এসে কোনো কলিং বেল টেল বাজাইনি। নিজের কাছে দরজার যে চাবিটা ছিল ওটা দিয়েই খুলেছি। শোন, তোকে কিছু কথা বলার দরকার ছিল। তো বল। দেখ, আজকের পর থেকে আমার সব কাজ আমি নিজেই করব, তোকে কোনো দরদ দেখাতে আসতে হবে না। আমার কি ঠেকা পড়েছে নাকি তোর কাজ করতে যাব? নিজের কাজেই শান্তি পাই না। সেটাই বলে রাখলাম, আমি রান্না বান্না যা কিছু করার আছে সব আমার জন্য করব, আর তোরটা তুই নিজে করবি। ও হ্যাঁ, তুই যে আমায় একটা কথা দিয়েছিলি সেটা কি ভুলে গেছিস? কত দূর কি হলো? না বলিনি। তোর ইউএস যাওয়ার ভিসা তৈরি হতেও এখনও 6 মাসের সময় লাগবে। আমি আজকে অফিস শেষে বাসায় ফেরার পথে সব কিছু শুনে এসেছি। 6 মাস? এত সময় লাগবে? এতদিন তাহলে আমি এখানে বসে বসে কি করব? সেটা আমি কি করে বলবো? চাইলে যতদিন না তুই পড়াশোনা করার জন্য ইউএস যাচ্ছিস ততদিন এখানকার একটা কলেজে ভর্তি হতে পারিস। সেটা আমিও ভাবছি। তাহলে পরশুদিন তোকে এখানকার কাছেরই একটা কলেজে ভর্তি করিয়ে দেব। জি না, আপনাকে আমার কথা এত ভাবতে হবে না। তাছাড়া আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো। যেটা তোর ইচ্ছে। এভাবে চলতে থাকলো কিছুদিন। একই বাসায় দুইজনের মতো থাকি। ও ওর মতো চলে, আমি আমার মতো। আমাদের মাঝে খুব বেশি তেমন একটা কথা হয় না, যা হয় শুধু কোনো দরকার থাকলে। এদিকে রিয়া এখানকারই একটা কাছের কলেজে ভর্তি হয়ে গেছে। মেয়েরা পড়াশোনার দিকে অনেক মনোযোগী, এটা এই কিছুদিনই ওকে দেখে বুঝতে পেরেছি। আয় সোহান, কই যাস? দেখতেই তো পাচ্ছিস বাইরে যাচ্ছি। আচ্ছা শোন না, আমাকে একটু তোর বাইকে করে কলেজে পৌঁছে দে না। সে কখন থেকে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সাই পাচ্ছি না। এদিকে আজকে আমার কলেজে কিছু জরুরি কাজ বাকি আছে, প্লিজ একটু পৌঁছে দে না আমায়। কিন্তু
সাহায্য কর না প্লিজ। ঠিক আছে চল। তারপর ওকে আমার বাইকে করে ওর কলেজে পৌঁছে দিলাম। শুধু ওকে ওর কলেজে গেটের কাছে নামিয়ে দিয়েছি। ঠিক সেই সময় হঠাৎ কিছু মেয়ে আমাদের কাছে চলে এলো। আরে সোহান ভাইয়া, আপনি এখানে? জি, আপনাদের তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনি আমাদের চিনবেন না, কিন্তু আমরা আপনাকে চিনি। মানে? ডিএক্স সোহান ইসলাম, কাল্পনিক সাহিত্যিক। এই আইডিটা কি আপনার? আমার। কিন্তু কেন? আপনি এফবিতে গল্প লিখেন, তাই না? মাঝে মাঝে লেখার চেষ্টা করি, কিন্তু কেন? জানেন, আমরা সবাই আপনার গল্পের অনেক বড় ভক্ত। শুধু আমরা না, কলেজে অনেক মেয়েই আপনার গল্পের জন্য পাগল। বিশেষ করে আপনার লেখা গল্প শাকচুন্নি। ধন্যবাদ। এতক্ষণ ধরে রিয়া শুধু আমাদের কথাগুলো শুনছিল, ওর মাথায় কিছুই ঢুকছে না। এই কি ব্যাপার, তোরা কি বলছিস? আমি তো তোদের কথার কিছুই বুঝতে পারছি না। তারপর মেয়েগুলো রিয়াকে আমার ব্যাপারে সবকিছু খুলে বলল। ও, তার মানে এই তোদের সেই মহান লেখক যার কথা তোরা আমাকে সারাক্ষণ বলতি? একদম ঠিক, এই সেই লেখক। আচ্ছা, এখন এটা বলো, তুমি সোহান ভাইয়ার সাথে কি করছো? সোহান ভাইয়া তোমার কে হয়? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি অন্য কিছু? আমি মেয়েগুলোর কথা শুনে শুধু কিছু বলতে যাব, তখনই আরে দূর, তোরা কি সব শুরু করেছিস? ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আজব। তাহলে কি শুনি? ও হলো আমার কাজিন, আমার খালাতো ভাই। আসার সময় রিক্সা পাচ্ছিলাম না বলে ওর বাইকে করে। ও, আমরা তো ভেবেছিলাম অন্য কিছু। যাক, শুনে ভালো লাগলো। মানে? না, কিছু না। চল ক্লাসে যাই। ঠিক আছে, চলো। বাই সোহান ভাইয়া, আশা করি পরে আবার দেখা হবে। রিয়া আর ওর বান্ধবীগুলো সব কলেজের ভেতরে চলে গেল। এদিকে আমিও হাফ ছেড়ে বসলাম। ইস বাবা, কি ঝামেলাটাই না পড়তেছিলাম। তবে আমার একটা ব্যাপার কেন জানি খুব খারাপ লাগলো। রিয়া যখন আমাকে ওর ভাই বলল, সবার সামনে পরিচয় করিয়ে দিল, তখন কেন জানি ব্যাপারটা আমার ভালো লাগছিল না। মনের মাঝে অন্যরকম একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। যাক, আমি আর ওসব নিয়ে বেশি কিছু ভাবলাম না। যে কাজের জন্য বের হয়েছিলাম সেই কাজে চলে গেলাম। তারপর কাজ শেষ করে বিকেলবেলা বাসায় ফিরলাম। অবশ্য কাজটা অফিসের ছিল, ভালো লাগছিল না, তাই অফিসে ফোন করে জানিয়ে দিলাম। বাসায় এসে খেয়ে দিয়ে কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু টিভি দেখি। শুধু টিভির অন করেছি, ঠিক সেই সময় রিয়াও চলে এলো। কি রে, কি করছিস? কিছু না, দেখতে পাচ্ছি বসে বসে টিভি দেখছি। হুম হুম তুই তো দেখছি আমাদের কলেজে অনেক ফেমাস। অনেক মেয়ে তোর গল্পের জন্য পাগল। এতে আমার করার কি আছে? না, তোর আবার করার কি থাকবে, এমনিতেই বললাম আর কি। হুম আচ্ছা শোন, সে তখন থেকে আমার মনে একটা কথা ঘুরঘুর খাচ্ছে। কথাটার উত্তর দিবি? বল। দেখ, আমি কলেজেও আমার অনেক বান্ধবীদের কাছে শুনেছিলাম যে যারা নাকি এফবিতে গল্প লেখালেখি করে, মানে যারা লেখক আর কি, তারা সবাই নাকি রিয়েল লাইফে অনেক লুচ্চা হয়। কথাটা কি সত্যি? রিয়ার কথা শুনে আমি তো পুরোই হা হয়ে গেলাম। বলে কি মেয়েটা? এই কি বললি তুই? তোর কথার কি মানে বোঝাতে চাইছিস তুই? কি আর বোঝাবো, যেটা সত্যি সেটাই বলছি। তার মানে তুই বলতে চাইছিস আমি লুচ্চা? দেখে তো সেটাই মনে হয়। তোর কোনো ভরসা আছে নাকি? না জানি কত মেয়ের সাথে লুতুপুতু করে বেড়াস। এবার তো মাথা পুরে আগুন হয়ে গেল। হ্যাঁ, তুই যা ভাবছিস সব সত্য, তাতে তোর কি? ছি ছি, তোর লজ্জা করে না বাসায় বিয়ে করে বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করতে? এখানে লজ্জার আবার কি আছে? আর যেখানে বইয়ের কথা বললি, আমার বউ আবার এলো কোথায়? কথায় মানে? আমি কি তোর বিয়ে করা বউ না? হো, তাই না? তুই তো আমার বিয়ে করা বউ। আমার তো মনেই ছিল না। তোর মনে থাকবে কি করে? সারাক্ষণ তো অনেক মেয়েদের চিন্তায় মাথা নিয়ে ঘুরিস। শালা লুচ্চা, আমি এখনই তোর এইসব কাজের কথা বাসায় ফোন করে জানাবো। এবার বুঝলাম আসল কাহিনী।
এইসবের মানে তাহলে আমাকে বাগে ফেলা, সেটা তো হবে না। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় ফোন করে সব বলে দে। তা কি বলবি শুনি? কি আর বলবো, বলবো তুই বাসায় বউ রেখে এখানে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়াস, আমার দিকে তোর কোনো খেয়াল থাকে না। ও তাই? তাই? আচ্ছা ঠিক আছে বলিস, আমার এতে কোনো প্রবলেম নেই। একজন স্ত্রী তার স্বামীর নামে বিচার দিতেই পারে, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দে। আমি তো তোর বিয়ে করা স্বামী, তাই না? তুই তো আমার বিয়ে করা স্ত্রী। এতে আবার বলার কি আছে? না কিছু না। তা আমরা তো স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মাঝে তো স্বামী স্ত্রীদের মতো কিছুই হয়নি। তো তো আর কিছু না, আমি বলছিলাম যেহেতু আমরা স্বামী স্ত্রী, সেহেতু চল আমরাও বাকি কাপলদের মতো আমাদেরও আদুরে কাজটা সেরে ফেলি। কি বলিস? আমার কথা শুনে রিয়া সাথে সাথে সেখানে বসা থেকে উঠে গেল। মানে? আরে ধুর, মানেটাও কি তোকে বুঝিয়ে দিতে হবে নাকি? তুই কি কিছু বুঝিস না? এই দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমার সাথে কিছু করার চেষ্টা করলে এমন জায়গায় আদর করব যে সারা জীবনেও এই বাবার ডাক শুনতে পাবি না। আরে এ তুমি কেমন কথা বলছো বউ? এই ভুল ভুলিও করো না, নইলে আবার তোমার বাবা মা কেউই নাতি নাতনির মুখ দেখতে পারবে না। তাছাড়া আমি তোমার একমাত্র স্বামী। আবে রাখ তোর স্বামী, আমি তোকে স্বামী হিসেবে মানি না। এমা, এটা তুই কি বলছিস? কিছুক্ষণ আগেই তো তুই বললি যে আমরা স্বামী স্ত্রী, এখন আবার কি হলো? আবে যা, ওটা আমি তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আমি তোকে স্বামী হিসেবে মানি না, একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। হুম, আমি তো আর তোর কথা শুনছি না। আমি তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি বেশ। এখন আমি তোর সাথে মানে আমার স্ত্রীর সাথে যা ইচ্ছা করব, এতে কেউ আমার কিছু করতে পারবে না। দেখ, তুই যদি এখন আমায় জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরে জোরে পেরে উঠবো না, কিন্তু মনে রাখিস, জোর করে তুই আমার শুধু শরীরটাই পাবি, আমার মন পাবি না, লুচ্চা শয়তান। আবে রাখ তোর মন দিয়ে আমার কি হবে? আমার তো মনের কোনো দরকার নেই, শুধু তোর শরীরটা পেলেই হবে। আমার ওটা দিয়েই কাজ চলবে। আমার কথা শুনে রিয়া অনেক ভয় পেয়ে গেছে, সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে ওকে এভাবে ভয় পেতে দেখে আমার তো মনে মনে অনেক হাসি পাচ্ছে। এবার বুঝবে কত দানে কত চাল। আর আসবি আমার সাথে লাগতে? দেখ, আমার কাছে এগিয়ে আসবি না বলে দিলাম, নইলে কিন্তু কি শুনি? নইলে কিন্তু আমি তোকে পরে দেখে নিব। তারপর সোজা গিয়ে ও রুমের দরজা বন্ধ করে দিল। এই কি ব্যাপার, দৌড়ে দৌড়ে পালালি কেন? আর রুমের দরজা বন্ধ করলি কেন? তো কি করব শুনি? কেন, সাহস ফুরিয়ে গেল? আর লাগতে আসবি আমার সাথে? অনেক ব্ল্যাকমেল করেছিস আমায়, এবার আয়, দেখি তোর কত সাহস বাকি আছে, শালি পেতনি। আবে যা, আমি তোকে দেখে নিব, কিন্তু এখন না, পরে। সেটা সময় হলেই দেখা যাবে। আপাতত তুই নিজের রুমের মধ্যে ছোট বাচ্চাদের মতো শুয়ে থাক। তোকে আমি দেখে নিব। আই উইল সি ইউ। মিঠু। আবে যা, ভাগ এখান থেকে। সে তখন থেকে দেশি কুকুরগুলোর মতো ঘেউ ঘেউ করে যাচ্ছিস। শালি, জ্ঞানের আমি করছি না তুই করছিস। সেই তখন থেকে ভেড়ার মতো ভ্যা ভ্যা করেই যাচ্ছিস। চুপ কর, বাসাটা একদম সারা করে দিলি। আমার মাথায় ব্যথা শুরু হয়ে গেছে। ব্যাস, এটারই বাকি ছিল। আমার কথা শুনে রিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর শুরু করলো নিজের বকবকানি। আমি আর সেদিকে খেয়াল করলাম না, চুপচাপ নিজের রুমে চলে গেলাম। এভাবেই চলতে লাগলো আরও কিছুদিন। সারাদিন অফিস থেকে বাসা, তারপর রান্নাবান্না, আর মাঝে মাঝে রিয়ার সাথে ঝগড়া করা। তবে এরই মাঝে রিয়া হঠাৎ করে কেমন বদলে যেতে শুরু করলো। আগে তেমন কোনো বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিত না, কিন্তু এখন যখন তখন বাসা থেকে বের হয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিতে যায়। এমন একদিন শুক্রবার ছুটির দিনে। কিরে, কই যাস এখন? কই যাব সেটা আমার ব্যাপার, তোকে বলতে যাব কেন? তুই কি আমার গার্জিয়ান নাকি? কেন, আমি কি তোকে জিজ্ঞাসা করতে পারি না নাকি? না, পারিস না, আর আমি তোকে বলতেও বাধ্য নই। এই বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে আমি বা আর কি বলবো, যা বলেছে সবই সত্যি। আমারই বা ওর ওপর কি অধিকার আছে? আমি আর সেদিকে খেয়াল দিলাম না। আজকে অফিস থেকে কাজ শেষ করে ফিরতে অনেক দেরি হয়ে গেল। কাজের অনেক চাপ ছিল, সেগুলো কোনো মতে শেষ করে বাসায় ফিরলাম।
তবে বাসায় এসে একটা ব্যাপার লক্ষ্য করলাম, পুরো বাসাটা একদম শান্ত, কোথাও কোনো আওয়াজ নেই। তার উপরে রিয়াকেও দেখতে পাচ্ছি না, হয়তোবা এখন ঘুমিয়ে গেছে। আমি কে যেন ভেবে ওর রুমের কাছে গেলাম। রুমে গিয়ে দেখি তালা দেওয়া, তার মানে ও এখনও বাসায় নেই, বাইরেই আছে। কিন্তু এত রাতে বাইরে কি করে? আমি কিছুক্ষণ বসে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। এভাবে বসে থাকতে প্রায় রাত 12টা পার হয়ে গেল। একটা মেয়ের এত রাতে বাসার বাইরে থাকা ঠিক না। তার ওপর ওকে যেই ফোন করব সেই ফোন নাম্বারটাও আমার কাছে নেই। আমি আর কিছু না ভেবেই বাসা থেকে বের হয়ে পড়লাম ওকে খুঁজতে। যেহেতু ওর কলেজে এখন ছুটি চলছে, সেহেতু এখনও কলেজে থাকতে পারে না, তাই আর কলেজে গেলাম না। বাইকটা নিয়ে আশেপাশের এলাকাগুলোতে রাতের বেলায় ঘুরে ঘুরে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ মনের মাঝে কেমন জানি একটা ভয় কাজ করা শুরু করলো, মেয়েটার আবার কিছু হলো না তো? এসব কথা চিন্তা করছিলাম আর রাস্তার পাশ দিয়ে বাইকটা নিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ রাস্তার এক গলিতে কারো চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম, আর গলার আওয়াজটা কেমন চেনা লাগছিল। বাইকটা রাস্তায় ফেলে রেখে দিলাম এক দৌড়। ওখানে গিয়ে যা দেখলাম সেটা আর আপনাদের কি বলবো। 3টে ছেলে মিলে একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে, আর মেয়েটা বাঁচার জন্য শুধু চিৎকার করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা আর অন্য কেউ না, মেয়েটা হলো রিয়া। আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না, সোজা চলে গেলাম তাদের কাছে। ছেলেগুলো আমাকে আসতে দেখে সবাই একত্র হয়ে গেল। এদিকে রিয়া আমাকে দেখার সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে এলো, তারপর ভয়ে আমার পেছনের দিকে লুকিয়ে পড়লো। আমি আর সেখানে কোনো কথা না বলে চুপচাপ ওকে নিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ পেছন থেকে